আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যেটা আমরা থাম্বনেল দিচ্ছি, যেটা কোথাও দেশের কোথাও নিরাপদ কোনো স্থান নেই, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই যে গত 28শে অক্টোবর বাংলাদেশ বিমানবন্দর বা বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের যে স্ট্রং রুম আছে, সেখান থেকে যে অস্ত্র হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আপনারা জানেন গত 18 অক্টোবর বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, সেই অগ্নিকাণ্ডের সময় এখানকার কার্গো ভিলেজের প্রায় অধিকাংশই পুড়ে যায়। এই কার্গো ভিলেজের একটা জায়গা আছে যেটা স্ট্রং রুম হিসেবে পরিচিত। দীর্ঘ 17 ঘন্টা অগ্নি দহনের পরে যখন অগ্নি নিয়ন্ত্রণে আসে, তখন এই যে প্রশাসনিক, গোয়েন্দা এবং অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টিম এই যে কার্গো ভিলেজ পরিদর্শন করেন, সেখানের স্ট্রং রুমও পরিদর্শন করেন তারা। এই স্ট্রং রুমটা সম্পর্কে একটু বলে নেই। স্ট্রং রুমটা মূলত একটা নিরাপদ একটা জায়গা এয়ারপোর্টের ভিতরে, যেখানে অত্যন্ত মূল্যবান সামগ্রী, কাগজপত্র, দলিল দস্তাবেজগুলো রাখা হয়। এখানে যে আমদানি রপ্তানির যে সমস্ত কাগজপত্র আছে, সেগুলো সংরক্ষণ করা হয়। এখানে এই যে বিদেশ থেকে আমদানি করা যে সমস্ত হীরা জহরত বা যত মূল্যবান সামগ্রী আছে, আগ্নেয়াস্ত্র, এই সমস্ত জিনিসগুলো এই স্ট্রং রুমে রাখা হয়। এই স্ট্রং রুমে তখন, অর্থাৎ গত 24শে অক্টোবর যখন এই যে এটা পরিদর্শন করার পরে এখানে এই যে স্ট্রং রুমের ভিতরে একটি বোল্ট, সেটা ভাঙা অবস্থায় পাওয়া হয়। যে বোল্টের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে কিছু অস্ত্র ছিল, সেখানে 3টা অস্ত্র পিছনের সাইড পোড়া, আর বাকি 18টা অস্ত্র ভালো আছে। পরবর্তীতে এয়ারপোর্টের কর্মকর্তারা এটা মেরামত করে এই অস্ত্রগুলো আবার সেইভাবেই রেখে দেয়। কিন্তু গত 28শে অক্টোবর দেখা যাচ্ছে যে এই স্ট্রং রুমের এই বোল্ট ভেঙে আবারও সেখান থেকে অস্ত্র চুরি হয়ে গেছে। দর্শক, প্রশ্ন এখানেই যে স্ট্রং রুম এত নিরাপদ জায়গা, এত নিরাপদ স্থান, সেখান থেকে কীভাবে অস্ত্র চুরি হয়? এই স্ট্রং রুম থেকে তো কেউ বের হইতে হলে, কিছু নিতে হলে সেখানে অনেকগুলো ধাপ পার হইতে হয়। বলা হচ্ছে যে এই যে 18 অক্টোবরের অগ্নিকাণ্ডের কারণে সেখানকার সকল সিসিটিভি ফুটেজ ধ্বংস হয়ে গেছে। এই কারণে কে বা কারা সেখান থেকে এগুলো সরিয়েছে বা কী করেছে, কিছুই বলা যায় না। দর্শক, এখান থেকে সিসিটিভি নষ্ট হলে তো মানুষের চোখ নষ্ট হয়নি, সেখানে নিরাপত্তার দায়িত্বে এতগুলো ব্যক্তিবর্গ আছেন, তাহলে তারা কি করছেন? তাদেরকে সেখানে এত বেতন দিয়ে কেন রাখা হচ্ছে? অস্ত্রের মতো জিনিস তারা যদি নিরাপত্তা দিয়ে না রাখতে পারে, তাহলে তারা কি নিরাপত্তা দিয়ে রাখতে পারবে সেখানে? বিশ্বের দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না। কেননা এখানে যে অস্ত্রগুলো ছিল, সেগুলো ছিল যুক্তরাষ্ট্রের তৈরি, এই যে আপনার M4 কার্বাইন, আবার কিছু ছিল ওই ব্রাজিলের তৈরি, ব্রাজিলের টাউরাস কোম্পানির তৈরি অটোমেটিক যে রাইফেলস, সেগুলা। এই দুইটা অস্ত্র কিন্তু খুবই, মানে দুই ধরনের অস্ত্র, এটা খুবই ভয়ঙ্কর। এই অস্ত্রগুলো সাধারণ আমাদের পুলিশ সদস্যরা ব্যবহার করে না। এগুলো পুলিশের বা বাহিনীর যে সমস্ত স্পেশাল ফোর্সগুলো বা ইউনিটগুলো থাকে, তাদেরকে জন্য শুধু আনা হয় বা তারা ব্যবহার করে। এখন এই অত্যাধুনিক অস্ত্রগুলা এই যে কাদের হাতে কিভাবে চলে গেল, এটা আমাদের সংশ্লিষ্ট মহল কেউ জানে না। এই বিষয়ে যে গত 28শে অক্টোবর বা যেই এই বিষয়ে এয়ারপোর্ট থানায় যেই জিডি হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে। সেখানে যিনি জিডি করছেন মোহাম্মদ জামাল হোসেন, তিনি বলেন যে 27 তারিখ রাত্র 9টা 50 মিনিটে তিনি এবং ডিউটিরত যে সমস্ত অফিসারগণ আছেন, সেখানে আনসার সদস্য ছিল, পুলিশের সদস্য ছিল, সকলের উপস্থিতিতে তারা এই বোল্ট চেক করেছেন। সেখানে এগুলো সব তারা সিলগালা অবস্থায় দেখেছেন।
মোহাম্মদ জামাল হোসেন বলেন তিনি পরবর্তী দিন অর্থাৎ 28 তারিখ সকালে 7টা 7 মিনিটে ডিউটিরত যে অফিসার ছিলেন তিনি ছিলেন জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলম তাকে জানান যে এই যে স্ট্রং রুমের অস্ত্রের যে বলটি ছিল এবং এটা ভাঙ্গা। তখন এই মোহাম্মদ জামাল হোসেন এবং যে নিরাপত্তা বাহিনীর যে সমস্ত সদস্যগণ আছেন তাদেরকে নিয়ে ডিজিএম সিকিউরিটিদেরকে নিয়ে সেখানে তিনি যান, গিয়ে এটার সত্য নিশ্চিত করতে পারেন। সেখানে তারা 14টা অস্ত্র অবশিষ্ট থাকতে পান, সেগুলা এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন। দর্শক, সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা যে আসলে পুলিশের জন্য তো এই অস্ত্রগুলো অবশ্যই আনা হয়, কেননা এই অস্ত্রগুলো পুলিশ বা স্পেশাল বাহিনী ছাড়া, মনে করেন ডিজিএফআই বা সেনাবাহিনীর ভিতরে স্পেশাল যে সমস্ত ইউনিটগুলো আছে তারা, পুলিশের সোয়াতের মতো এরকম স্পেশাল যে সমস্ত ইউনিট আছে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করেন। এখন হোক সোয়াতের জন্য বা ডিজিএফআইয়ের জন্য বা আপনার সেনাবাহিনীর স্পেশাল কোনো ইউনিটের জন্য, তাদের জন্য তো আসলে 2টা 5টা 10টা 18টা অস্ত্র আনা হয় না। এখানে বাহিনীর জন্য অস্ত্র আনলে সেখানে শত শত বা হাজার হাজার অস্ত্র আন, 2000 1000 5000 7000 এরকম। এখন এই যে এখানে 18টা অস্ত্র সেনাবাহিনী আমাদের বাহিনীগুলা বা যে যারা পরিদর্শন করলো তারা পেল। এখন প্রশ্ন এখানে কি অস্ত্রের পরিমাণ আরও অনেক বেশি ছিল? যদি না থাকে, এত অল্প পরিমাণ অস্ত্র তো বাহিনীর জন্য আনবে না, তাহলে এই অস্ত্র কারা আনলো? কেননা এটা তো সাধারণ মানুষের জন্য না। এই 2টা প্রশ্নের উত্তর পাওয়া খুবই কিন্তু জরুরি। এখন আমাদের যে সমস্ত কর্তা ব্যক্তিগণ আছেন তারা কি আসলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিবেন কিনা, আমরা সেই অপেক্ষায় আছি। তবে আমরা দেখলাম যে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে যখন প্রশ্ন করা হলো, তিনি এই বিষয়টা আসলে যথাসম্ভব কৌশলে এড়িয়েই গেলেন। তিনি এটা তদন্তাধীন বলে এড়িয়ে গেলেন। আবার তিনি এই কথাও বললেন যে বিদেশ থেকে অর্থাৎ তুরস্ক থেকে বিশেষজ্ঞ প্যানেল আনা হয়েছে, কিভাবে কি হয়েছে এটা তদন্ত করার জন্য। অর্থাৎ দড়ি মাছ নাসুই পানি কোয়ালিটিতে এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সাহেব। এখন দর্শক, আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, গত 5ই আগস্ট 2024 অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের যে সমস্ত থানাগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, প্রায় 5753টি অস্ত্র লুট হয়েছে। এর ভিতর থেকে অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। বিশেষ করে একদম হিসাব করে বলতে গেল 1400 অস্ত্র এখনও ধরাছোঁয়ার বাইরে। কোথায় আছে, কী অবস্থায় আছে, কিচ্ছু জানে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠিন অভিযান দিয়ে এগুলা উঠাইবে এরকমও কোনো উদ্যোগ আমরা দেখিনি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে যে এই অস্ত্রগুলো পেলে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তারা পুরস্কার দিবে। এই বিষয়ে আমরা অনেক হাস্যরসের বিষয় দেখছি, কেননা আমি দেখছি যে অনেকে ফেসবুকে এরকম লেখছে যে এই অস্ত্র যদি বিক্রি করে দাম তো তার এর থেকেও বেশি, 5 লাখ টাকা কোন হিসাবে ঘোষণা করছে, এই হিসাবে তো বিক্রি করবে যারা নিয়েছে। এরকম হাস্যরসের অনেক ভিডিও বানাইছে, আসলে সঠিক কিন্তু এই সমস্ত বিষয়গুলো। এখন এই যে 5ই আগস্টের পরে যে সমস্ত অস্ত্র হারিয়ে গেছে এবং বর্তমানে যে সমস্ত অস্ত্র এখান থেকে চুরি হয়েছে, সব মিলায় কি একটু গড়বড় টের পাচ্ছেন আপনারা? কেননা গত কিছুদিন পূর্বেই আমাদের শিশু উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ঘোষণা দিয়েছিলেন দেশের যুবক যুবতীদেরকে বা 8000 যুবক যুবতীদেরকে তিনি কি করবেন, অস্ত্র প্রশিক্ষণ দিবেন। এখন এনে কি কোনো গড়বড় টের পাচ্ছেন? আমি কিছু গড়বড় টের পাচ্ছি, আমার সিক্স সেন্স যেটা বলে এখানে কিছু গড়বড় আছে। সুতরাং বাকিটা আপনি বুঝে নেবেন, আমি হয়তো সব কিছু বলতে পারবো না, বিভিন্ন কারণে বলা উচিত না। যদি সেটাই হয় তাহলে বিশেষ এক টাইম বুমের উপর আমাদের দেশটা বর্তমানে দাঁড়িয়ে আছে।
এই টাইম বোমের উপর থেকে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, যে বিস্ফোরণ থেকে আপনি আমরা দেশের সাধারণ মানুষ কেউ বাঁচতে পারবো না। কেননা আগামীতে যে নির্বাচন হওয়ার কথা, ওই নির্বাচন হবে কি না সে বিষয়ে যাওয়ার আগে, যদি নির্বাচন হয় বা নির্বাচনের তফসিল ঘোষণা হয়, তখন দেশের ভিতরে যে অস্থিতিশীল পরিস্থিতি হবে, এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় বা দেশের পরিস্থিতি যদি অন্যদিকে না যায়, তাহলে দেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বলে অনেকেই মনে করেন। আমি আমার সাধারণ আলোচনা এখানে করছি। শরীর স্বাস্থ্য ততটা ভালো না, তারপরেও মনে করলাম যেন একটা ভিডিও তৈরি করা উচিত, তাই একটা ভিডিও করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনআইত সিনেমা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।